আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ১৪ নম্বর পর্ব নিয়ে আইসা পড়ছি। চেতনা ফিরে এলে ধীরে ধীরে চোখ খুলে তমসাচ্ছন্ন সরু এক বেসমেন্টের মেঝেতে নিজের আবিষ্কার করে ঈশানী। ওর চোখের দৃষ্টি এখনও ঘোলাটে, মাথাটা ভীষণ ব্যথায় টনটন করছে যেন। তখন ধাক্কা লেগে ব্যথা পাওয়ার দরুন নাকের ডগার রক্তিম হয়ে ফুলে আছে। বেসমেন্টের ময়লা মেঝেতে পড়ে পাতলা ফিনফিনে সাদা ফ্রকটায় ধুলোবালি লেগে একাকার। নিজেকে এহেন নাজেহাল অবস্থায় এই ভুতুরে বেসমেন্টে আবিষ্কার করে দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। চোখের দৃশ্যপট খানিক স্পষ্ট হতেই ভাবতে শুরু করে তখন কি হয়েছিল ওর সাথে। খানিকক্ষণ চোখ বন্ধ করে টাউন সেন্টারে ঘটে যাওয়া ঘটনাগুলো আরও একবার মস্তিষ্কে পুনরাবৃত্তি ঘটাতেই অকস্মাৎ আতকে উঠে চোখ খুলে ফেলে ঈশানী। শুষ্ক ঢোক গিলে কাপা জর্জরিত কণ্ঠে বিড়বিড়ায়, এরিস ছিল ওটা। কিন্তু তারপর যে কি হয়েছিল সেসব কিছুই মনে নেই ওর। তবে এখন এই মুহূর্তে তিমিরে ঢাকা নিস্তব্ধ এই কালো ঘুটঘুটে বেসমেন্টে নিজেকে আবিষ্কার করে ঈশানী এতটুকু ঠিকই আন্দাজ করতে পেরেছে যে মাফিয়াদের পাপের দুনিয়া থেকে ওর মুক্তি মেলেনি। আর এটাও নিশ্চিত, মুক্তি যেহেতু মেলেনি সেহেতু ওর কপালে বেজায় দুঃখ রয়েছে। এবার আর এরিস কিছুতেই ছেড়ে দেবে না ওকে। ঈশানী জানে এরিস একটা অত্যাচারী, ওকে নিশ্চয়ই আরও কঠিন কোনো শাস্তি দেবে সে। যদি আবারও পালানোর স্পর্ধা দেখানোর অপরাধে ওই নোংরা অপবিত্র জায়গাটাতে পাঠিয়ে দিতে উদ্যত হয়, তখন কি হবে? কি করেই বা নিজেকে রক্ষা করবে ঈশানী? না, বিষণ্ণ মনের অন্ধকার ভাবনা থেকে আচানক ছিটকে বেরিয়ে এলো ঈশা। সেই সাথে নিজের অজান্তেই ভেতর থেকে উগরে দিল ব্যথাতুর এক আত্মচিৎকার। শুনশান নিস্তব্ধ এই অন্ধকারাচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে নিজের তীক্ষ্ণ গলার আওয়াজে নিজেই কেমন শিউরে উঠল। এতক্ষণ ধরে মনের অযাচিত ভাবনায় বুঁদ হয়ে থাকলেও ধীরে ধীরে চারিদিকের পরিবেশ অবলোকন করে কেমন গা হাত পা ছমছম করতে শুরু করেছে ঈশানীর। এক পর্যায়ে উপায়ন্তর না পেয়ে মস্তিষ্কের ভয় আর শরীর মনের তীব্র ব্যথায় জর্জরিত হয়ে বদ্ধঘরের এক কোণে জড়সড় হয়ে হাত পা গুটিয়ে বসে দু হাঁটুতে মুখ গুজে কাঁদতে কাঁদতে উপরওয়ালাকে ডাকে ঈশানী। অতীব সুন্দর দেখতে নীলচে মনির সেই অক্ষিযুগল ভিজে ওঠে তার অশ্রুসিক্ত নোনা জলে। কাঁদতে কাঁদতেই মেয়েটা আহত কণ্ঠে বিড়বিড়ায়, আমি কোথায় এসে ফেসে গেলাম? কেনই বা আমাকে সবসময় নিজের বোকামির মাসুল এভাবে চোকাতে হয়? এরিসের মতো মানুষকে না জেনে ভালোবাসা কি এতটাই অন্যায় ছিল যে সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে গিয়ে গোটা জীবনটাই বিসর্জন দিতে হলো আমার? তার মানে তো মুক্তি নয়, এই বন্দি জীবনে আটকে থাকতে থাকতেই মৃত্যু হবে এই দেহের। কখনোই বোধহয় আর পালাতে পারবো না আমি। আপন মনের ভাবনায় বুক ভেঙে ডুকরে কেঁদে ওঠে ঈশানী। বদ্ধঘরে একটা ফোঁটা জলের টুপটাপ আওয়াজ পর্যন্ত নেই, অথচ পুরো বেসমেন্ট জুড়েই ক্ষণে ক্ষণে প্রতিধ্বনির ঝঙ্কার তুলছে সরলতার বোবা কান্নার ব্যথাতুর আওয়াজ। চারিদিক নিস্তব্ধ বলেই ঈশানীর মৃদু কান্নার আওয়াজ সোজা গিয়ে আছড়ে পড়ছে কংক্রিটের ভারী দেওয়ালে। যদিও বা তাতে কোনোরূপ হেলদোল নেই মেয়েটার। দিন কি রাত, সকাল নাকি বিকেল, আধারে ঢাকা বেসমেন্টে সেটুকু সময়ের তারতম্যটাও বুঝে ওঠা দায়। সামনের দিকে কয়েক হাত ব্যাটি রেখে বাকি পুরো দুনিয়াটাই যেন ছেয়ে আছে ঘুটঘুটে অন্ধকারে। অথচ এসবে বিন্দুমাত্র আগ্রহ না দেখিয়ে এরিসের কাছ থেকে পাওয়া অজানা কোনো কঠোর শাস্তির ভয়ে ঘণ্টার পর ঘণ্টা হাঁটুতে মুখ গুজে কেঁদে ভাসাচ্ছে ঈশানী। এভাবেই ঠিক কতক্ষণ সময় অতিবাহিত হয়ে যায় জানা নেই ওর। তবে এসবের এক পর্যায়ে হুট করেই এক ফালি উষ্ণ সোনালি সূর্য কিরণের নিয়ন আলো সমস্ত শরীর জুড়ে ঠিকরে পড়তেই আচমকা মাথা তুলে সামনে দৃষ্টিপাত করে ইস্যু। অনেকক্ষণ ধরে আধারে থাকার দরুন চোখ দুটোতে আলোক রশ্মির ঝলকানি এসে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আপন গতিতে খিচে বন্ধ হয়ে গেল নেত্রপল্লব জোড়া। পরক্ষণেই আবার কয়েকবার পলক ছেড়ে চোখ কচলে ধীরে ধীরে নিজেকে ধাতস্থ করে ঈশানী। আজ অনেক বছর বাদে একটুখানি সূর্য উঠেছে বোধহয়। তবে এই মুহূর্তে সূর্যের উষ্ণ অভ্যর্থনাকে আলিঙ্গন করার সময় নেই, কারণ সূর্য কিরণের সাথে তাল মিলিয়ে ওর নিকট এগিয়ে এসেছে আরও একজন। তার কঠোর পদধ্বনির আওয়াজ, পুরুষালী ক্লোনের মাতাল মাতাল সুঘ্রাণ আর শক্তপোক্ত ধারালো চিবুকখানা ঈশানীর হৃদয়ে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অথচ অতি আত্মবিশ্বাসী মেয়েটা এবারও ভুল করে বসল, সব সময়ের মতোই। এরিসকে এগিয়ে আসতে দেখেও চোখে মুখে মিথ্যে আত্ম অহংকার ধরে রেখে জিদের বসে নাক ফোলাতে শুরু করে ঈশানী। ওর এখন একটাই প্রতিজ্ঞা, এরিসের কাছে কিছুতেই নিজের দুর্বলতা ধরা দেওয়া যাবে না, কখনোই না। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? এরিস যে ধূর্ত মানব সে তো বহু আগেই ধরে ফেলেছে ভেতর থেকে ঈশানী যে একটা ভীতু আর ভঙ্গুর প্রকৃতির মেয়ে। সতীত্ব রক্ষার প্রশ্ন উঠলে এক নিমেষে গতি হারায় মেয়েটা। টানাপোড়নে উবে যায় তার আত্মবিশ্বাসের মেকি দেওয়াল। এরিস অবশ্য মনে মনে ভালোই আনন্দ পায় একটু বেশি বোকা আর অতীব সরল এই মেয়েটার কর্মকাণ্ডে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ রেগে আছে এরিস। বারবার এই একরতি মেয়েটা ওকে টেক্কা দিতে চাইছে,
চোখে ধুলো দিয়ে পালানোর দুঃসাহস দেখাচ্ছে, বুঝিয়ে দিতে চাইছে এরিসের অপারগতা। অথচ রাশিয়ার মতো দেশে দাঁড়িয়ে মাফিয়া টেরোরিস্ট এরিস ইউভানের মজর থেকে পালিয়ে ফেরা যে আদৌ সম্ভব নয় সেটা বোধহয় এখনও বুঝতে পারেনি মেয়েটা। বেসমেন্টের ভারী পাল্লার দরজা ভেদ করে ধীর পায়ে ভেতরে এগিয়ে এসে এক হাঁটু ভাঁজ করে বসে পারে ঈশানীর মুখোমুখি হয়ে। ঈশানী গুটিসুটি মেরে ভয়ে সিটিয়ে আছে, তবে চোখে মুখে ধরে রাখা মিথ্যে গাম্ভীর্যটা এখনও দৃশ্যমান। এরিস ওর মুখের দিকে সামান্য ঝুঁকে এসে গলা খাদে নামিয়ে হাসকি আওয়াজে বলে, পালাতে নিষেধ করেছিলাম তোমাকে, তবুও বারবার পালিয়ে যাওয়ার স্পর্ধা দেখাচ্ছ। অন্তরে ভয় নেই? ভয় তো দূরের কথা। এরিসের অনুভূতিহীন ধূসর বাদামি চোখ দুটোতে এক ঝলক নজর বুলিয়ে ফের ঝাঁঝিয়ে উঠল ঈশানী। আমি পালাবই, যতবার ধরে আনবেন ততবার পালাবো, কারণ এটা কোনো থাকার জায়গাই নয়। এই পাপের দুনিয়াটা আপনার মতো জানোয়ারদের জন্য থাকার জায়গা হতে পারে, কিন্তু আমার মতো সাধারণ মানুষের জন্য এই জায়গাটা নরকের মতোই অশান্তিদায়ক। ঈশানীর ঝাঝালো কথার বিপরীতে আচমকা ওর চিবুকটা শক্ত হাতে চেপে ধরে এরিস। আগ্নেয়গিরির দাবানলের মতো রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত পিষে কঠিন স্বরে বলে, এভাবে তেজ দেখিয়ে কথা বলা মোটেই টলারেট করি না আমি। তুমি কি এখনো বুঝতে পারোনি আমার সঙ্গে লাগতে আসলে আমি ঠিক কি হাল করতে পারি তোমার? নাকি আবারও নতুন করে বুঝিয়ে দিতে হবে সবটা? আপনি একটা অত্যাচারী, কোনোদিন ক্ষমা করব না আমি আপনাকে। ঘৃণা করি আমি আপনার অহংকারকে, এসব মিথ্যে ক্ষমতা, প্রতিপত্তি, কর্তৃত্ব সবকিছুকে। আপনার এই পাপের দুনিয়া থেকে আমি মুক্ত হবই, আর যেদিন হব সেদিন আপনি আমার কাছে হেরে যাবেন এরিস ইউভান, আর আপনার বিপরীতে জিতে যাব আমি। একটা সরল সহজ বোকা বাঙালি মেয়ের কাছে হেরে যাবে আপনার অহংকার, দুমড়ে মুচড়ে যাবে আপনার পাষণ্ড হৃদয়। সহ্য হবে তো সেদিন। ঈশানীর বলা তীরের ফলার মতো ধারালো কথাগুলো এরিসের অহংকারী হৃদয়ে সামান্যও কি চির ধরাতে সক্ষম হয়েছিল বোধহয়। এই মেয়েটা যা বলেছে তার প্রতিটি কথাই দিবালোকের মতো সত্য এবং স্পষ্ট। এরিস তো আসলেই একটা হৃদয়হীন জানোয়ার। তবুও কেন যেন ঈশানীর মুখ থেকে বের হওয়া এই তীক্ষ্ণ কঠোর সত্যি কথাগুলো নির্বিঘ্নে গ্রহণ করতে পারল না এরিস। উল্টে মস্তিষ্কের নিউরনে রাগের হলকা দ্বিগুণতরে ছড়িয়ে পড়ল তার, যার বহিঃপ্রকাশ ঘটল হাতের মাধ্যমে। আজ আবারও নিজের বলিষ্ঠ পুরুষালী হাত দিয়ে ঈশানীকে চড় মারতে উদ্যত হল এরিস। এরিসকে আঘাত করার জন্য উদ্যত হতে দেখা মাত্রই আরও খানিকটা জড়সড় হয়ে চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নিল ঈশানী। নিয়ে যাওয়া এক ফালি সোনালি সূর্যকিরণ তখন ঠিকরে পড়ছে ঈশানীর সুশ্রী মুখমণ্ডলে। ফুপিয়ে কান্নার তোড়ে বুজে যাওয়া অক্ষিপল্লব থেকে গড়িয়ে পড়ছে নোনা জলের চিকন স্রোত। সূর্যের আলোতে শীতশীত কপলখানা চিকচিক করে দুতি ছড়াচ্ছে এরিসের শূন্য চোখে। পাতলা ফিনফিনে গোলাপি অধরটা দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছে নিদারুণ শঙ্কায়। অথচ ওকে এই চেহারায় অসহায় নয়, বরং আবেদনময়ী লাগছে এরিসের রেকর্ড। মেয়েটার অসম্ভব মায়াবী চেহারার পুঙ্খানুপুঙ্খ গভীর নজরে পরখ করতে গিয়েই অকস্মাৎ হাতের গতি থেমে গেল এরিসের। উল্টো ব্যতিগ্রস্ত হয়ে আরেকটু গভীর নজরে চোখ বোলাল ঈশানীর পুতুলের মতো ঢলঢলে মুখখানায়। মেয়েটা চোখ খিচে বন্ধ করে রেখেছে, তাতেই ভেতরের হিস্র সত্তাটা দপ করে নিভে গিয়েছে এরিসের। যদি ওই মহাসমুদ্রের মতো গভীর টলটলে নীল চোখজোড়া খুলে রাখত তাহলে হয়তো চোখের সামনে থমকে যেত পুরো দুনিয়া। দ্বিতীয়বারের মতো গতি হারাত এরিসের নিষ্ঠুর পাষাণ বৃক্ষ পিঞ্জর। মেঘমুক্ত আকাশে ঝরঝর করে নেমে আসা এক পশলা বৃষ্টিতে ভিজে যেত বরফখণ্ডের ন্যায় শীতল হৃদয়টা। এরিস কি তা আদৌ সহ্য করতে পারত? ও যে পাপী, এত পবিত্রতা কি করেই বা সহ্য করবে ওর কলুষিত আত্মাটা? জীবনে প্রথমবার কোনো মেয়েকে এতটা সূক্ষ্ম নজরে পরখ করল এরিস। কথা তো ছিল মেয়েটাকে তার আসল জায়গা বুঝিয়ে দেওয়ার, কিন্তু তেমন কিছুই করতে পারল না। উল্টো নিজের মধ্যে থেকেও যেন কোথায় হারিয়ে গেল সে। এই মেয়েটার মাঝে কিছু তো একটা আছে যা ওর মতো জানোয়ারকেও বশ করে দিতে সক্ষম। তবে কয়েক মুহূর্তের ব্যবধানে হুট করেই আবার এতক্ষণ ধরে ভাবনার অনলে ডুবে যাওয়া হিস্র সত্তাটা অকস্মাৎ আন্দোলন করে উঠল মস্তিষ্কে। ফলস্বরূপ মুহূর্তেই চোখের রং পাল্টে গেল এরিসের। তৎক্ষণাৎ মাথা থেকে ঈশানীর ভাবনা সরিয়ে গর্জে উঠল সে, তুমি এই পেন্টহাউস ছেড়ে কোথাও যেতে পারবে না, কোনো দিন না। আমি তোমাকে কখনোই জিততে দেব না, নেভার। একটা কথা কান খুলে শুনে রাখো বিচ, এরিস কখনো হারে না, কোনো দিন না। এরিসের গর্জনে চোখ বন্ধ রাখা অবস্থাতেই থরথর করে কেঁপে উঠল ঈশানী। ওর শরীরের কাঁপন লক্ষ্য করে ভ্রু কুচকাল এরিস। বাইরে থেকে নিজের কঠিন সত্তাটাকে ধরে রেখেই আরও একবার অনুভূতিহীন দৃষ্টি বোলাল মেয়েটার সর্বাঙ্গে। এখনও একইভাবে বসে আছে ঈশানী। মারের ভয়ে অন্যদিকে ঘাড় ঘোরানোর দরুন স্পষ্ট হয়েছে তার নারী দেহের সূক্ষ্ম কলার বনগুলো। রাজহংসীর মতো গমরঙা ত্বকে আলোর বিচ্ছুরণ যেন ঝিল ধরিয়ে দিচ্ছে এরিসের দুচোখে। তবুও পলক ফেলছে নাও। উল্টো ভেতরের দাবিয়ে রাখা সহজ মনটা তাচ্ছিল্য করে হেসে বলে উঠল,
সত্যি তো এটাই, এই মেয়েটাকে বাঁচানোর জন্যেই তুই আজ টাউন সেন্টারে গিয়েছিলি। ড্যানিয়েলের স্টকাররা যাতে কিছুতেই ওর নাগাল না পায়, এমনকি মুখটাও যাতে দেখতে না পারে, সেজন্যেই তো একা ড্রাইভ করে ওকে পেন্টহাউস অবধি নিয়ে এলি। তুই মেয়েটাকে বাঁচাতে চাইছিস, ওর পবিত্র সত্তাটাকে এভাবেই অক্ষত রাখতে চাইছিস, অথচ নিজের অহংকারকে প্রাধান্য দিয়ে মেয়েটাকে অযথা কষ্ট দিতে পিছুপা হচ্ছিস। সঙ্গে সঙ্গে বিদ্রোহ করে উঠল ভেতরের পৈশাচিক মনটা। অন্য মনের কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল, মোটেই আমি ওকে বাঁচাতে চাইনি, আর না তো ওর পবিত্র সত্তা নষ্ট হয়ে গেলে আমার কোনো কিছু যায় আসে। আমি তো স্রেফ ড্যানিয়েলকে হারাতে চাই। ড্যানিয়েল ঈশানীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, আমি সেটা কিছুতেই হতে দেব না, আর এখানেই আমার জিত। ওকে যদি বিন্দুমাত্র কেয়ারই করিস, তাহলে নিজের কোলে তুলে সযত্নে কেন নিয়ে এলি এখানে? ও যদি এতটাই তুচ্ছ হবে তো তুষারের কাছে দিয়ে দিলেই হতো। নিজ মনের গভীর প্রশ্নের কোনরূপ উত্তর খুঁজে পায় না এরিসের জগজটা হিস্র বদমেজাজি মস্তিষ্কটা, যার ফলে নিজেই নিজের উপর চরম বিরক্ত হয়ে রেগেমেগে ঈশানীকে ফেলে রেখেই বেসমেন্ট থেকে হনহন করে বেরিয়ে যায় এরিস। ওদিকে এরিস বেরিয়ে যেতেই চোখজোড়া খুলে বন্ধ দরজার দিকে আহত দৃষ্টিপাত করে শরীরের ভার মেঝেতে ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে উঠল ঈশানী। সন্ধ্যা তিমিরে মুড়িয়ে গিয়েছে স্নিগ্ধ বরফে ঢাকা গহীন জঙ্গল। আশপাশের বিশালাকৃতির পাইন গাছগুলোর আড়াল থেকে ভেসে আসছে সাদা নেকড়েদের গাছ হমছমে হাউলিং। সাধারণ কোনো মানুষ হয়তো নেকড়ে জাতির এই বিকট ভয়াতুর গর্জন শুনলে ভয়ের তোপে শিউরে উঠবে, অথচ এই গহীন জঙ্গলের মাঝে অবস্থিত বিশাল পেন্টহাউসে বসবাসরতা রুশকন্যা ফ্লোরার মাঝে কোনরূপ হেলদোল নেই তাতে। ও নির্বিঘ্নে কাঁচ আবৃত বারান্দায় দাঁড়িয়ে নিষ্প্রভ চোখে তাকিয়ে আছে গহীন জঙ্গলের পানে। কোনো এক অজানা কারণে ওর মনটা আজ ভালো নেই, বিষণ্ণতায় ছেয়ে গেছে হৃদয়। ওই জন্যেই হয়তো এই উদাসীনতা। ফ্লোরা যখন গালে হাত দিয়ে বিষণ্ণ মনে অন্ধকারাচ্ছন্ন প্রকৃতি দেখায় মশগুল, তখনই ঠকঠক পদধ্বনিতে অফিস রুম থেকে বেরিয়ে লাউঞ্জে এগিয়ে আসে এরিস। এরিসের উপস্থিতি টের পেয়ে সচকিত হয়ে দাঁড়িয়ে পড়ল ফ্লোরা। দ্রুত বারান্দা থেকে বেরিয়ে এগিয়ে গেল এরিসের নিকট। মাথা নত রেখে সংকুচিত গলায় শুধাল, কফি দেব এরিস? এরিসের চোখ দুটো তখনও মোবাইল স্ক্রিনে নিবদ্ধ। ও সেভাবেই গমগমে আওয়াজে জবাব দিল, নো নিড। কথা শেষ করে এরিস আনমনে মোবাইল স্ক্রল করতে করতে মেইন ডোরের দিকে পা বাড়ালে পুনরায় ডেকে ওঠে ফ্লোরা। কিছুটা ইতস্তত গলায় বলে, ইয়ে মানে ইস্যু কি? ফ্লোরার মুখে ঈশানীর ছোট্ট নামটা শোনার সঙ্গে সঙ্গে চট করে মাথা তুলে চাইল এরিস। ঘাড় ঘুরিয়ে ফ্লোরার পানে দৃষ্টিপাত করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তুষার কোথায়? আজ ফেরেনি। ফ্লোরার জবাব শুনে নিজের অজান্তেই ফোনটা মুঠোয় রেখে শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে নিল এরিস। হঠাৎ করেই তীক্ষ্ণ কঠিন রূপ ধারণ করেছে তার ব্লেডের মতো ধারালো চোয়াল। চেহারা দেখেই বোঝা যাচ্ছে কোনো এক অজানা কারণবশত ভেতরে ভেতরে ফুঁসে উঠেছে এরিস। এক পর্যায়ে ভেতরের সেই নির্জীব ভাবনা রীতি টেনে ফ্লোরাকে কোনরূপ প্রত্যুত্তর না করে বড় বড় পা ফেলে পেন্টহাউস থেকে বেরিয়ে গেল এরিস। এরপর এলিভেটরের সাহায্যে সোজা বেসমেন্টের সামনে গিয়ে থামল। শক্ত লোহার দরজা ঠেলে ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে কারো গোঙানির আওয়াজে সচকিত হয়ে উঠল এরিসের কর্ণগহ্বর। এরিস জানে এটা ঈশানী, তাই এতসেতো না ভেবে ইস্যুর নিকট এগিয়ে গিয়ে সকালের মতোই হাঁটু ভেঙে ঈশানীর মুখোমুখি হয়ে বসে পড়ল। তবে সকালের সেই নাক ফোলানো মেকি তেজের ক্ষুদ্রাংশও আর এখন অবশিষ্ট নেই ঈশানীর। হাড় কাঁপানো ঠান্ডায় স্যাঁতস্যাঁতে মেঝেতে শুয়ে গোঙাচ্ছে শুধু মেয়েটা। দিন দুনিয়ার আর কোনো হুঁশ নেই তার। অরিহেন বিপর্যস্ত অবস্থা দেখে ফাঁকা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের খড়খড়ে আঙুলের সাহায্যে ঈশানীর অশ্রু ভেজা টকটকে রক্তরঙা চেহারায় লেপ্টে থাকা এলেমেলো চুলগুলোকে এক সাইডে সরিয়ে হিসহিসিয়ে এরিস বলে, আগেই সতর্ক করেছিলাম তোমায়, আমার সঙ্গে লাগতে এসো না। তুমি ভেতর থেকে যতটা না সরল, বাইরে থেকে ঠিক ততটাই জেদি। তোমার এই জেদি মনোভাব আজ তোমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, সেটা কি বুঝতে পারো না? কথা শেষ করে আর ফুরসত দিল না এরিস। হাত বাড়িয়ে ওর লতানো কোমরটা আঁকড়ে ধরে জ্বরে পুড়তে থাকা মেয়েটাকে নিজ কোলে তুলে নিল সন্তর্পণে। ঈশাকে কোলে তুলে এরিস দাঁড়িয়ে পড়তেই আবার কয়েকটা এলোমেলো ঝুড়ো চুল এসে আছড়ে পড়ল ঈশানীর চোখে মুখে। এরিস কি ভেবে যেন এবার মুখের সাহায্যে ফু দিয়ে চুলগুলো জায়গা থেকে সরাল। অতঃপর ঈশা সমেত বেসমেন্ট ছেড়ে বেরিয়ে যেতে যেতে ঈশানীর প্রায় শ্রান্ত ফ্যাকাশে মুখের পানে চেয়ে ঠোঁট বাঁকিয়ে হাসকিস্বরে বিড়বিড় করে, দিস ইজ থার্ড টাইম এরিস ইউভানকে বারবার লক্ষ্যচ্যুত করছো তুমি সিলিগাল। ইউ ডোন্ট ইভেন নো হাউ লাকি ইউ আর। পেন্টহাউসে ফিরে এসে ঈশানীকে ওর বিছানায় শুইয়ে দিয়ে তাড়াহুড়ো পায়ে বেরিয়ে যেতে অগ্রসর হয় এরিস।
ঠিক তখনই জ্বরের ঘোরে বুঁদ হয়ে থাকা অবচেতন ঈশানী টেনে ধরে এরিসের কোনো আঙুল। হঠাৎ আঙুলের ভাঁজে নরম হাতের পিছুটানে ভ্রু কুচকে ঘর ঘোরাল এরিস। দেখল চোখ বন্ধ রেখেই ওর আঙুল টেনে ধরে কি যেন বিড়বিড় করছে ঈশানী। তার চেয়েও বেশি উদ্বেগের বিষয় হল প্রচণ্ড জ্বরের তাপে ঝলসে যাচ্ছে মেয়েটার শরীর। এত সব বোঝার মতো ছেলে এরিস নয়, দরদ দেখানো ওর ধাঁচে নেই। কিন্তু এই যে ঈশানীর আঙুল টেনে ধরা, এটা বোধহয় এ জীবনে প্রথমবার উপলব্ধি করল ও। একটা নরম তুলতুলে কচি হাত ওর শুষ্ক খড়খড়ে আঙুলটা নিজের অজান্তেই শক্ত করে আঁকড়ে ধরে আছে। খানিকক্ষণ ঈশানীর ফ্যাকাশে মুখটার দিকে শূন্য চোখে তাকিয়ে থেকে অকস্মাৎ গমগমে আওয়াজে এরিস বলে, কি চাই? জ্বরের ঘোরেই আলতো ঠোঁট নাড়িয়ে জবাব দেয় ঈশানী, দয়া করে এটা করবেন না অরণ্য, আমি ওই নোংরা জায়গায় কিছুতেই যাব না। আপনার কাছে মিনতি করছি, আমাকে ওখানে পাঠাবেন না, আমি যে পবিত্র। কথা বলতে বলতেই ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে ঈশানী। এরিস ওর হাতটা ছাড়িয়ে হাত দুটো পকেটে পুরে শটান দাঁড়িয়ে জবাব দিল, কোথাও যাওনি তুমি, কেউ তোমাকে কোথাও পাঠাচ্ছে না, তুমি এখনও পবিত্রই রয়েছ, জাস্ট লাইক দ্য ফার্স্ট ডে। কথা শেষ করে আর এক মুহূর্তের জন্যেও পিছু ফিরে তাকায় না এরিস, সোজা গটগটিয়ে বেরিয়ে যায় রুম থেকে। ওদিকে ঈশানীর রুমের বাইরে পা রাখতেই কোথা থেকে যেন ছুটে আসে বোঝো। ও বোধহয় আশেপাশে এরিসের শরীরের গন্ধ পেয়েছে, তাই গার্ডদের খাকি দিয়ে দৌড়ে চলে এসেছে এখানে। বোঝো কাছে এলে ওর লোমশ শরীরে আলহাদি হাত বুলিয়ে দেয় এরিস। মালিকের আদর পেয়ে আনন্দিত হয়ে বোঝো হাউলিং করতে বিলে ওকে হুট করেই থামিয়ে দিয়ে ঈশানীর ঘরে আর চোখে নজর বুলিয়ে মুখের উপর আঙুল ঠেকিয়ে বোঝোকে সাবধানতার ইঙ্গিত প্রদান করে এরিস বলে ওঠে, শশ। এরিসের হুকুমে থেমে যায় বোঝো। এরপর আদেশ করা মাত্রই দুজন পালোয়ান মতো লোক এসে গলায় শিকল পরিয়ে টেনে টুনে নিয়ে যায় বোঝোকে। কিন্তু একটা জিনিস বেশ কিছুক্ষণ ধরেই লক্ষ্য করেছে এরিস, কেন যেন বোঝোর হাবভাব দেখে মনে হচ্ছিল বোঝো ভেতরে যেতে চায় না, ক্রমাগত নাক টেনে কিছু একটা শোকার চেষ্টা করছিল সেই তখন থেকে, যেন চেনা পেন্টহাউসে অচেনা কারো গন্ধ পেয়েই তার এই অস্থিরতা। বোঝো সাধারণ কোনো প্রাণী নয়, ও একটা হাইব্রিড জাতের সাদা নেকড়ে। ওর ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর, অপরিচিত ঘ্রাণে সবসময়ই এমন অদ্ভুত পাগলাটে আচরণ করে বোঝো। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু এই কড়া সিকিউরিটি ভেদ করে পেন্টহাউসের ভেতরে ঢোকার মতো দুঃসাহসকেই বা দেখাতে আসবে? তার কি জীবনের মায়া নেই নাকি? খানিকক্ষণ এক ধ্যানে তাকিয়ে থেকে বোঝোর সন্দিহান কর্মকাণ্ড লক্ষ্য করে চোখ ছোট ছোট করে ফেলল এরিস। ইদানিং ড্যানিয়েলের স্পাইদের উৎপাত বেড়েছে, তারা সর্বক্ষণ মুখিয়ে থাকে ঈশানীর সন্ধানে। আজ আবার বোঝোর এহানো অদ্ভুত আচরণ। বিষয়টা নিয়ে তুষারের সঙ্গে আলাপ করতে হবে, সেই ভেবেই চিন্তিত মস্তিষ্কে করিডর ছাড়িয়ে লাউঞ্জের দিকে পা বাড়ায় এরিস। করিডর পার হয়ে লাউঞ্জে এসে এক পা দিয়েছে কি দেয়নি, তার আগেই চারিদিক থেকে শখানেক বন্দুকের নল এসে জড়ো হল এরিসের মাথায়। সবাই যখন চারিদিক থেকে এরিসকে ঘিরে ধরেছে, ঠিক তখনই টমেটো প্রিন্স খ্যাত অ্যালেক্স এগিয়ে এসে কপার বরাবর রিভলভার তাক করল এরিসের। এরিসকে এভাবে অকস্মাৎ ঘায়েল করতে পেরে খিকখিক করে কুটিল হাসে অ্যালেক্ট। হাসতে হাসতেই বলে, হ্যান্ডস আপ মিস্টার পাইথন লিডার। এরিসের চোখে মুখে বিরক্তি, ওর ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে ওর সামনে কোনো জোকার দাঁড়িয়ে রিয়ালিটি শো দেখাচ্ছে। অগত্যের চারিদিকের তাক করানো লোড করা বন্দুকগুলোর দিকে এক নজর চোখ বুলিয়ে চোয়াল শক্ত করে এরিস বলে, আমার পেন্টহাউসে ঢুকে এসব জোকারগিরি করার সাহস হলো কি করে তোমার? অ্যালেক্টের হাসি উবে গেল তৎক্ষণাৎ। নিজের শীতল চক্ষু মুহূর্তেই অঙ্গার বানিয়ে ঝাঁঝিয়ে উঠল অ্যালেক্ট, বলল, মেয়েটাকে ড্যানিয়েলের হাতে তুলে না দিয়ে তুমি আমার সঙ্গে বেইমানি করেছ এরিস। উল্টো একজন বিশ্বস্ত গার্ডকে মেরে আমার মিত্র ড্যানিয়েলকে আমার শত্রু বানিয়ে দিয়েছ। এত সহজে তোমায় আমি ছেড়ে দেব ভেবেছ? কোথায় ওই মেয়েটা? ওকে তো তুমি বিক্রি করার জন্যই নিয়ে এসেছ, তাহলে এখন পুতুল বানিয়ে ঘরবন্দি করে রাখার কি মানে? জাস্ট কিপ ইয়োর ভয়েস লো, সামওয়ান ইম্পর্ট্যান্ট ইজ স্লিপিং ইনসাইড। আর একবার গলার আওয়াজ বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলব আমি অ্যালেক্ট। অ্যালেক্টের শেষ বাক্যটা জিভের আগায় পৌঁছানোর আগেই দাঁতে দাঁত পিষে হুঙ্কার দিয়ে ওঠে এরিস। সামওয়ান? হু ইজ সামওয়ান? নিশ্চয়ই ওই নীল চোখের সুন্দরী মেয়েটা, যার জন্য তুমি ব্ল্যাক ডায়মন্ড পর্যন্ত হাতছাড়া করতে দ্বিধা করনি। আর ইউ ফাকিং ক্রেজি রিস্কা। টমেটো প্রিন্সের কথার পাছে এরিস নিরেট কণ্ঠে বলে। এরিস ইউবান কাউকে কৈফিয়ত দেয় না। আজ না হয় কাল ড্যানিয়েল ঠিকই মেয়েটাকে উঠিয়ে নিয়ে যাবে, তখন কি করবে তুমি? আমি এরিস একবার যখন বলেছি ওকে আমি দেব না, তখন চোখের দেখা তো দূরে থাক, ড্যানিয়েলের ছায়াটাও ওর শরীর স্পর্শ করতে পারবে না কোনোদিন।
কণ্ঠে ক্রোধ উপচে পড়ছে এরিসের। একটা ঘুমন্ত সিংহকে জাগ্রত করার ফলাফল ঠিক কোন পর্যায়ের ভয়াবহ হতে পারে সেই ঘটনা আজ করতে পেরে শুষ্ক ঢোকল গেলে অ্যালেক্ট। এরিসের কপালে তাক করা রাখা রিভলভারটা এতক্ষণে নামিয়ে শান্ত অথচ ক্ষুব্ধ কণ্ঠে বলে অ্যালেক্ট, তুমি ব্যাপারটাকে পার্সোনালি নিয়ে নিচ্ছ এরিস। একটা সাধারণ মেয়েকে ধীরে ধীরে নিজের দুর্বলতা বানিয়ে ফেলছ, সেটা কি আদেও আন্দাজ করতে পারছ? অ্যালেক্টের কথায় তাচ্ছিল্য করে হাসল এরিস। ঠোঁটের ক্রূর হাসিটা ধরে রেখেই বলল, কাউকে দুর্বলতা বানাতে হলে হৃদয়ে থাকতে হয় অ্যালেক্ট, আর আমি তো হার্টলেস। ওদিকে লাউঞ্জের এত সব কাহিনী দেখে তুষারকে ডাকতে হুড়মুড়িয়ে দোতলায় চলে যায় ফ্লোরা। দোতলার করিডর ধরে এগিয়ে গিয়ে তুষারের রুমের সামনে পা রাখমাত্রই আচমকা পেশিবহুল শরীরের ধাক্কায় 2 কদম পিছিয়ে গিয়ে হকচকিয়ে ওঠে ফ্লোরা। ব্যথা পেয়ে ফুলে যাওয়া কপালটায় সামান্য হাত বুলিয়ে চোখ তুলে তাকালেই দেখতে পায় তুষার দাঁড়িয়ে আছে সামনে। তার মানে ধাক্কাটা মাত্র তুষারের সঙ্গেই লেগেছে। কি হয়েছে? এভাবে ছুটছিলে কেন হঠাৎ? তোমার হাবভাব দেখে তো মনে হচ্ছে আমার কাছেই এসেছ। কিছু কি বলার ছিল? সব সময়ের মতোই ঠান্ডা নদীর মতো গলার আওয়াজ তুষারের। তার শান্ত স্বাভাবলীল রূপ দেখে কে বলবে এই লোকটা একজন গ্যাংস্টার? ফ্লোরা তুষারের কথার বাছে ফ্লোরা হাঁপাতে হাঁপাতে বলে, প্রিন্স, টমেটো প্রিন্স এরিসের কপালে রিভলভার তাক করে রেখেছে। ব্যাস, কথাটা শোনা মাত্রই শান্ত চোখ দুটো ধূমকেতুর হলকার মতোই অকস্মাৎ জ্বলে উঠল তুষারের। তৎক্ষণাৎ এদিক ওদিক ঘাড় ফুটিয়ে হাতের রিভলভারটা লোড করতে করতে লাউঞ্জের দিকে এগিয়ে গেল তুষার। নিঃশব্দে এগিয়ে গিয়ে একেবারে অচমকা বন্দুক নিয়ে ঠেকাল অ্যালেক্টের ঘাড়ের মাঝখানে। ওর মুভমেন্টগুলো এতই দ্রুত আর প্রফেশনাল ছিল যে সবটা কেমন চোখের পলকে হয়ে গেল। অ্যালেক্টের গার্ডসরা সব চোখের সামনেই ছিল, অথচ তারাও এই মুহূর্তে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। হ্যান্ডস আপ! এই পেন্ট হাউসে দাঁড়িয়ে পাইথন লিডারের কপালে রিভলভার তাক করার দুঃসাহস দেখানোর অপরাধে আপনার মস্তিষ্কটা এই মুহূর্তে ঝাঁঝরা করে দেব আমি, অ্যালেক্ট। তুষারের ক্ষিপ্ততা দেখে ভয়ে অ্যালেক্টের শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম হল। ও শঙ্কিত কণ্ঠে এরিসকে ডেকে উঠল তৎক্ষণাৎ, হে লিশকা, হেল্প মি, আমি তো শুধু তোমায় ওয়ার্ন করতে এসেছিলাম, ব্যাস এতটুকুই। অ্যালেক্টের কথার পাছে এরিস কিছু বলবে তার আগেই ঢুলু ঢুলু পায়ে লাউঞ্জে এসে হাজির হয় ঈশানী। ঈশানীর আগমন টের পেয়ে ওর দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে এরিস। ওদিকে এরিসের এহানো চাহনিতে ভরকে গিয়ে আস্তে করে ফ্লোরার আড়ালে গিয়ে দাঁড়িয়ে পড়ে ঈশানী। আড়ালে থেকেই ফোলাহোলা নীল চোখজোড়া বেরু উকি দেয় সামনের দিকে। ঈশানী উকি দিলে অ্যালেক্ট ওর চোখে চোখ রেখে কৌতূহলী কণ্ঠে বিড়বিড় করে বলে, এত ইনোসেন্ট কি করে সম্ভব? এই মেয়েটা এরিসের কাছে কি করেই বা সুরক্ষিত রয়েছে এতগুলো দিন? পরক্ষণেই চোখ সরিয়ে এরিসকে উদ্দেশ্য করে এরিসও নিরেট কণ্ঠে বলে, ইনোসেন্ট বলেই দৃষ্টি ফেরাতে পারছি না, কিছুতেই পারছি না।